এখানে গভর্নমেন্টের ফান্ডিংটা এভাবে হয় যে ডেসাইল যত কম হবে মানে 1 থেকে 5-6 পর্যন্ত ওই সমস্ত স্কুলগুলোকে গভর্নমেন্ট পুরোটাই ফান্ড দেয়, 100% ফান্ড। আমরা এখন যখন সিটির দিকে যাচ্ছি, তুমি গাড়ি চালাইতে পারবো যদি তোমার পাশে একজন ফুল লাইসেন্স গাড়ি বসে থাকে। প্যারেন্টদের এডুকেশন সবকিছু মিলায়া এগুলোর উপর বেস করে। তো লো ইনকাম এরিয়া, যে সবচেয়ে লো ইনকাম এবং যারা সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড যাদের ভালো না, যারা অত পড়াশোনা যায় না, ওইগুলো এরিয়াকে ডেসাইল 1 বলে। আর ডেসাইল 10 মানে হচ্ছে যে এরিয়ার সবার হাই ইনকাম, হাইলি কোয়ালিফাইড। তো এই ডেসাইল এখানে গভর্নমেন্টের ফান্ডিংটা এভাবে হয় যে ডেসাইল যত কম হবে মানে 1 থেকে 5-6 পর্যন্ত ওই সমস্ত স্কুলগুলোকে গভর্নমেন্ট পুরোটাই ফান্ড দেয়, 100% ফান্ড দেয়। আর ডেসাইল 6-7 থেকে শুরু করে 9-10 পর্যন্ত ডেসাইল 10 ফান্ড গুলাকে 100% ফান্ড দেয় না। দেখা যায় টিচারদের বেতন, অন্যান্য খরচ এগুলো প্রোভাইড করে, কিন্তু এডিশনাল কিছু ওই প্যারেন্টদেরকে, মানে বড় লোকের এরিয়া, হ্যাঁ প্যারেন্টদেরকে ওখানে একটা ডোনেশন সিস্টেম আছে, ডোনেশন দিয়ে। কিন্তু যেহেতু এটা ডিপেন্ড করে যে সবাই চায় তাদের বাচ্চার একটা ভালো স্কুলে পরিবেশ ভালো যাক, সেই জন্য ওই ডেসাইল এরিয়া, ওই ডেসাইল যে ভালো এরিয়াগুলো ডেসাইল 9-10 ওই স্কুলে, ওই এলাকার স্কুলগুলো পপুলার, ওইখানে সবাই পড়াইতেও চায়, এই জন্য ওই এলাকার বাড়িঘরেরও দাম বেশি থাকে, কারণ সবাই চায় যে যাতে এটা একদিকে বলা যায় যে হ্যাঁ নট গুড সিস্টেম ইন এ সেন্স যে এখানে রেসিয়াল একটা ক্লাসিফিকেশন আছে সোসাইটির মধ্যে, বাট ইন এ সেন্স এইটা ভালো সিস্টেম যে যে সমস্ত লো ইনকাম এরিয়াতে যাদের ডেসাইল পোর সেখানে গভর্নমেন্ট ফান্ডিংটা বেশি দেয়। এটা একদিক দিয়ে ভালো, তাই না? যে ওই স্কুলে ওখানে প্যারেন্ট এমনি ওখানে লাঞ্চ ফ্রি দিতেছে, বাচ্চাদের লাঞ্চ দিতেছে, কিন্তু ডেসাইল যত বেশি হবে ওইখানে যেগুলো এগুলো এই ধরনের ফ্যাসিলিটি থাকবে না। এটা হচ্ছে এখানকার সিস্টেম এবং আই থিংক ইটস এ গুড সিস্টেম। 10 যেগুলো আছে 6 এর উপর যেগুলো আছে এগুলোতে মানে এক্সপেন্সিভ হলেও মানুষজন একটু থাকতে চায়, স্কুলগুলো ভালো, ওই স্কুলের পরিবেশ ভালো, বাচ্চারা মানে বাচ্চাদের মধ্যে বিহেভিয়ার ভালো, সবকিছু মিলাই আর কি ওই এরিয়া, ওই স্কুলগুলোর ডিমান্ড বেশি, ওই এরিয়াগুলোতে মানুষ থাকতে চায় বেশি। আমরা এখন যখন সিটির দিকে যাচ্ছি, বাংলাদেশ থেকে আসলাম, আপনি ড্রাইভ করতেছেন, যেহেতু ডান সাইডে গাড়ি চালানো হচ্ছে অ্যাজ লাইক এজ বাংলাদেশের মতো। আমি কি আমার ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে যে লাইসেন্স আছে সেই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে ড্রাইভ করতে পারবো? হ্যাঁ, 1 বছর ড্রাইভ করতে পারবো। আচ্ছা, 1 বছর। তারপরে তুমি 1 বছরের মধ্যে তোমাকে ফুল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। ফুল লাইসেন্সের প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করলে পাসপোর্ট কপি, লাইসেন্সের কপি সব দিয়ে অ্যাপ্লাই করলে এটা ভেরিফাই হয়। আগে ভেরিফাই তো না, ইদানিং তো এমবাসিতে হাই কমিশনে ভেরিফিকেশনের জন্য পাঠায়, মানে আমার বাংলাদেশের লাইসেন্সটা ভেরিফাই হবে। এটা আগে হইতো না, এখন হয়, কারণ হচ্ছে অনেক আমরা 2 নাম্বারই করছি কোনো না কোনো সময়, অনেক আসছিল এই জন্য। তারপরে ওরা এটা কনফার্ম হয়ে আসলো, তখন একটা রিটেন এগুলো একটা এমসিকিউ এক্সাম হচ্ছে, কম্পিউটার একটা এক্সাম। কত নাম্বারের? 35টা কোশ্চেন থাকে। 35। আমি অবশ্য নিউ ইয়র্কে দিয়েছিলাম 100 কোশ্চেনের। আউট অফ মিনিমাম 33 রাইট করতে হবে। আচ্ছা, এবং ওইটা হইলে তখন তোমাকে একটা লার্নার লাইসেন্স দিবে। ওই লাইসেন্সটা দিয়ে নিয়ম হলো ওই লাইসেন্সে তুমি গাড়ি চালাতে পারবে যদি তোমার পাশে একজন ফুল লাইসেন্সধারী বসে থাকে, ফুল লাইসেন্সধারী থাকে, এবং তখন তোমাকে রাস্তায় নিয়ে যাবে 30-40 মিনিট। এক্সামিনার যে সে পাশে বসা থাকবে, তোমাকে ড্রাইভ করতে বলবে, বিভিন্ন কিছু করতে বলবে, লেন চেঞ্জ করতে বলবে, লেনে করতে বলবে, চাইনিজে যাইতে বলবে, আরো কিছু রুলস আছে যেগুলোতে ডিজাইন করা কিছু রোডই আছে যেদিক দিয়ে চালাবে, ফলো করতে পারতেছে কিনা এটা করার পরে সাধারণত আমি যেমন 2010 সালে যখন আমি যখন কনভার্সন করি তখন কোনো ভেরিফিকেশন সিস্টেম ছিল না। আমি আমার লাইসেন্সের কপি দিয়েছি, ওরা সাথে সাথে আমাকে এক্সামের জন্য বসতে দিচ্ছে, আমি এক্সাম দিয়ে পাশ করে গেছি।
কিন্তু আমি প্র্যাকটিক্যাল লাইসেন্সের জন্য পরীক্ষা আমার 2 বার দিতে হয়েছিল। আমি প্রথমবার পাশ করিনি। প্রথমবার আমি 7টার সময় পরীক্ষা বুক করলাম। রাস্তা অনেক বিজি ছিল। আমার গাড়িটাও একটু পুরান ছিল। ইনস্ট্রাক্টর অত বেশি হ্যাপি ছিল না। আরো কিছু টুকটাক সমস্যা হয়েছে। মানে বেটেবল হয় নাই সব হ্যাঁ, মিলে, তো আমাকে আর এমনি তো ওরা প্রথমবার 1-2 বার করে সময় দেয়, সময় নেয়। হ্যাঁ, এরপরে যখন সেকেন্ড টাইম দিলাম দুপুর 12টার সময় বুক করলাম, রাস্তাঘাটে অনেক গাড়ি টাড়ি কম, পরীক্ষা দিলাম। সুন্দর সাদা একদম বয়স্ক ইনস্ট্রাক্টর, 30-40 মিনিট চালানোর পরে সে সুন্দর আমাকে বললো। মানে টাইমে একটা বেরি করে, এই যে এক্সপিরিয়েন্স, মানে সকালে প্রথমবার যে সকালবেলা আর্লি মর্নিং, ওটা আমার ভুল হয়েছিল, রাস্তা বিজি, ইনস্ট্রাক্টরের মেজাজ খারাপ, সব মিলে জিলে আমি একটা রাউন্ড অ্যাবাউটে গিয়ে দেখতেছি ওই পাশ থেকে একটা গাড়ি আসছে। আমি ওয়েট করতেছি যে ওই গাড়িটা কি ডানে যাবে না সোজা যাবে। আমি দেখতেছি আমার পিছনে একজন হর্ন দিয়ে বসলো। আমি যখন আমাকে যখন হর্ন দিচ্ছে, আমার একজন বললো যে তুমি বসে দাঁড়ায় আছো কেন? আমি বললাম যে আমাকে তো জানতে হবে যে কি ডানে যাবে না পায়ে যাবে, এই ধরনের বিষয়গুলো হয়। আর যেদিন আমি 12টার সময় পরীক্ষা দিলাম ওই দিন রাস্তাঘাটে তেমন কোনো গাড়ি নেই। তার মানে কেউ যদি নতুন পরীক্ষা দেয় সে একটু মানে একদম বিজি টাইম না, একটু অড টাইমে যদি নেয় তাহলে সবচেয়ে বেটার। আচ্ছা, আপনি তো অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স দিয়ে, নিউজিল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স দিয়ে তো অস্ট্রেলিয়াতে গাড়ি চালাতে পারবেন না? অস্ট্রেলিয়াতে গাড়ি চালাতে পারবে। নিউজিল্যান্ডের ফুল লাইসেন্স থাকলে তাকে অস্ট্রেলিয়াতে আর কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে না, সরাসরি ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ সরাসরি করে নিতে পারবে, সে জাস্ট খালি কিছুই করতে হবে না, জাস্ট চেঞ্জ করবে শুধু। কনভার্সন ফি দিয়ে হ্যাঁ, সে অস্ট্রেলিয়া ফুল লাইসেন্স পেয়ে যাবে। পেয়ে যাবে। যেহেতু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড একই স্ট্যান্ডার্ডে এক্সামিন হয়, যেন এটা অ্যাকসেপ্টেবল। তার মানে আপনার যে কোনো অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড যে কোনো একটা দেশে ড্রাইভিং লাইসেন্স হইলে, সব জায়গায় ইউএসএ যে কোনো জায়গায় গাড়ি চালানো যাবে। আচ্ছা, যে কোনো একটা লাইসেন্স হইলেই হইলো। আমরা বোধহয় চলে আসছি আমাদের একদম হোটেলের কাছাকাছি। এই ডালটার উপরেই আমার হোটেলটা। আমি তো গত 2 দিন এই হোটেলে ছিলাম। এই হোটেলের আশেপাশে মোটামুটি চিনে গেছি আর কি। শহরে খুবই 4 দিনের ছোট ট্যুর ছিল, বাট অকল্যান্ড সিটি এমন একটা সিটি যেটার আসলে মায়াতে পড়ে গেছিলাম। এখন মনে হচ্ছিল যে আসলে এখানে আর একটু বেশি সময় নিয়ে আসা উচিত ছিল।